আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ১ম বিশ্বযুদ্ধ নিয়ে। ১ম বিশ্বযুদ্ধে কি হয়েছিল? আসলে অতীতের ইতিহাস সম্পর্কে সবারই জানার অনেক ইচ্ছা। আসলে পৃথিবীর শিল্পগুলো হয়েছিল কিভাবে, কিভাবে অতীতের যুদ্ধ-বিগ্রহ হয়েছিল, সে সবকিছু নিয়ে আসলে মানুষের অনেক জানার ইচ্ছা। তবে ইতিহাস জিনিসটা এমন যে আসলে আমাদের বইয়ের পাতায় যেরকম লেখা থাকে যে অ্যা ৭০-৮০ পৃষ্ঠায় ১ম দিক থেকে পড়তে গিয়ে লাস্টের দিকে গেলে আসলে ১ম দিকে কি পড়েছি এটা আসলে ভুলে যাই। সেজন্য আসলে কনসেপ্টটা আসলে মনে থাকে না। আসলে কি কনসেপ্ট ছিল আসলে যেটা আমি ইতিহাস পড়েছি, সেটা আসলে কি কনসেপ্ট ছিল। তো এরকম একটা ভিডিও নিয়ে ১ম বিশ্বযুদ্ধ নিয়ে আসলে হাজির হলাম। আসলে ১ম বিশ্বযুদ্ধ কিভাবে হয়েছিল, কত মানুষ মারা গিয়েছিল, কোথায় ১ম বিশ্বযুদ্ধ হয়েছিল এবং কি কারণেই ১ম বিশ্বযুদ্ধ হয়েছিল, সে সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন দেখে আসি ১ম বিশ্বযুদ্ধে কি হয়েছিল, কতটি দেশ অংশগ্রহণ করেছিল, কিভাবে বেঁধেছিল আসলে ১ম বিশ্বযুদ্ধ। তো ২০ দশকের ২য় দশকে আসলে ১ম বিশ্বযুদ্ধ হয়েছিল। ১ম বিশ্বযুদ্ধর শুরু হয়েছিল ১৯১৪ সালে। ১৯১৪ সালের ২৮ জুন আসলে ১ম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে। তো আসলে ১ম বিশ্বযুদ্ধ নিয়ে অনেকের মধ্যে একটা চিন্তা যে একটা ভুল ধারণা যে একটা মৃত্যুর কারণ অনেক রহস্যজনক কারণ যে ১ম বিশ্বযুদ্ধ হয়তো একটা মৃত্যুর কারণেই ঘটেছিল। কিন্তু আসলে না। আ অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফিয়া উম সবাই মনে করে বেশিরভাগ মানুষ মনে করে যে এই হত্যাকাণ্ডের কারণে আসলে মনে হয় ১ম বিশ্বযুদ্ধ হয়েছিল। তো আসলে না, এই হত্যাকাণ্ডের কারণে ১ম বিশ্বযুদ্ধ হয়নি। কিন্তু মানে এমন বলব না যে আসলে এই হত্যাকাণ্ড ১ম বিশ্বযুদ্ধের জন্য দায়ী নয়। আসলে দায়ী। কিন্তু একটা এক্সকিউজ বা প্রত্যক্ষ কারণ হিসেবে ওই হত্যাকাণ্ডটা দায়ী। তো ১ম বিশ্বযুদ্ধ হয়েছিল সাধারণত ইউরোপে। ইউরোপের অস্ট্রিয়া থেকে শুরু হয়েছিল। অস্ট্রিয়া আসলে অস্ট্রিয়ার যুবরাজ ১৯১৪ সালে ২৮ জুন সার্বিয়ার একটি রাজ্যে এই যে অস্ট্রিয়া। হুম? তো আগে ১ম বিশ্বযুদ্ধ যখন ১৯১৪ সালে হয়, তখন আসলে ইউরোপের যে এইখানে যে এতগুলো দেশ আছে, আসলে এতগুলো দেশ ছিল না। তখন দেশ ছিল কি? এই যে রোমানিয়া, তারপরে রোমানিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া এগুলো আসলে ছিল। এগুলো ছিল হলো উম এগুলো হলো ছিল হলো অস্ট্রো-হাঙ্গারি। হ্যাঁ, অস্ট্রো-হাঙ্গারি নামে ছিল আসলে। ১ম বিশ্বযুদ্ধের আগে এগুলোর নাম ছিল আসলে অস্ট্রো-হাঙ্গারি। তো ১ম বিশ্বযুদ্ধে আ অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফিয়া ঘুরতে যায় হলো সার্বিয়ার রাজধানীতে, হ্যাঁ? সার্বিয়াতে ঘুরতে যায়। তো সেখানে গিয়ে ১৯১৪ সালে ২৮ জুন সাধারণত মেবি ২৮ জুন হলো তারা এক বিপ্লবীর হাতে নিহত হয়, হ্যাঁ? নিহত হয় চলুন আমরা দেখে আসি আসলে কিভাবে নিহত হয়েছিল ওই বিপ্লবী কে ছিল এবং কিভাবে নিহত করেছিল? তো আমরা দেখে আসি চলেন। তো ১ম বিশ্বযুদ্ধে যখন ছিল ১৯১৪ সালে, তখন আসলে ইউরোপের যে এতগুলো দেশ ছিল, সাধারণত এতগুলো দেশ তখন জন্ম হয়নি। তখন ছিল সাধারণত অস্ট্রো-হাঙ্গেরি নামে এখানে একটা অনেকগুলো জাতিগোষ্ঠী মিলে একটা উম রাজ্য গঠন করে। এখানে ছিল রুশ সাম্রাজ্য মানে রাশিয়া সাম্রাজ্য, এখানে জার্মানি সাম্রাজ্য, ফ্রান্স সাম্রাজ্য আর এইদিকে ছিল হলো সাধারণত ইউকে সাম্রাজ্য। তো ইউকে সাম্রাজ্য ছিল আসলে এই কয়জন আর এইখানে ছিল একটা এই যে ইরান, ইরাক, তুরস্ক এগুলো নিয়ে ছিল হলো অটোমান সাম্রাজ্য। তো ওইগুলো পরে আসতেছি। আসলে কি হয়েছিল ১ম বিশ্বযুদ্ধ কিভাবে বেঁধেছিল? মানে কিভাবে এরকম হয়েছিল? মানে এত মানুষ মারা গেল। তো এই বিশ্বযুদ্ধের সূত্রপাত আসলে কিভাবে? তো আসলে ধরতে গেলে অনেক মানুষ বলে যে ১ম বিশ্বযুদ্ধে সাধারণত অস্ট্রিয়ার যে যুবরাজ ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফিয়া তো তাদের মৃত্যুর কারণেই হয়েছিল। তো আসলেই তাদের মৃত্যুর কারণ হয়তো হয়েছিল কিন্তু আসলেই আ ইউরোপে এরকম একটা যুদ্ধ বাধবে এর এর সাধারণত এই এর মানে পরিস্থিতি আগে থেকেই তৈরি হয়েছিল। তো এই মৃত্যু আসলে ছিল এটা এক্সকিউজ। মানে এই মৃত্যুটা যদি নাও হতো তাহলে হয়তো ১ম বিশ্বযুদ্ধ বাধতই। তো আসলে ১ম বিশ্বযুদ্ধে যখন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড এবং সোফিয়া মৃত্যু হয়েছিল তখন সাধারণত সার্বিয়ার আ তো অস্ট্রিয়া সাধারণত সার্বিয়ায় যেহেতু মৃত্যু হয়েছিল তো সাধারণত সার্বিয়াকে দায়ী করে। অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে। তো সাধারণত ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফিয়ার মৃত্যু হয়েছিল ২৮শে জুন। তো ২৮শে জুন হওয়ার কারণে তো ২৩শে জুন অস্ট্রিয়া ২৩শে জুন অস্ট্রিয়া হলো সাধারণত
আহ, সার্বিয়াকে একটি চরমপত্র পেশ করে। মানে 28শে জুন যদি তাদের রাজপুত্র মারা যায়, মানে তাহলে 23শে জুলাই তাদের একটা চরমপত্র দেয়, যে এই চরমপত্রে 10টি শর্ত থাকে সাধারণত, হ্যাঁ, যে তাদের এই 10টি শর্ত পূরণ করার কথা বলে। তো সাধারণত অস্ট্রিয়া সার্বিয়াকে যে চরমপত্র দেয়, যে দাবিগুলো দেয়, তার মধ্যে আসলে 10টি শর্তের ভিতরে সার্বিয়া 8টি শর্ত পূরণ করে। আর যে 2টি শর্ত সাধারণত ছিল, ওই 2টি শর্ত সাধারণত অস্ট্রিয়া সার্বিয়ার আসলে সার্বভৌমত্ব নিয়ে আসলে একটা ছিল। তাদের সার্বভৌমত্ব বাতিল হয়ে যাবে। মানে অস্ট্রো-হাঙ্গারির একটি অঙ্গরাজ্য হিসেবে বা তাদের অধীনে হিসেবে এটা হলো, তারা চলে যাবে এরকম। সেজন্য তারা ওই 2টা দাবি আর পূরণ করতে পারেনি। তো চলো না আমরা আসলে দেখে আসি যে মৃত্যুর কারণ তো আসলে প্রথম বিশ্বযুদ্ধ বেঁধেছিলই। তো আমরা দেখে আসি যে কি কি কারণ ছিল আসলে প্রথম বিশ্বযুদ্ধ ঘটার কারণে। মানে প্রথম বিশ্বযুদ্ধ যে বেঁধেছিল, তো কি কি কারণ থাকতে পারে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার। তো প্রথম বিশ্বযুদ্ধ সাধারণত বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, বা ঐতিহাসিক যারা ইতিহাস লিখতেন তাদের থেকে জানা যায় সাধারণত 4টি কারণে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ বেঁধেছিল। তার 4টি কারণ হলো, তার একটি হলো সাম্রাজ্যবাদ। তো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? সাম্রাজ্যবাদ বলতে বোঝায় আসলে তখন আগের দশকে সাধারণত ব্রিটেন, তারপরে পর্তুগাল, ফ্রান্স, ফ্রান্স, তারপরে পর্তুগাল, ইতালি, এদের আসলে অনেক সাম্রাজ্য ছিল, হ্যাঁ? তো বলা হয় যে পৃথিবীর 25% সাম্রাজ্য আসলে ইউকে ভোগ করত। মানে ইউকে মানে যুক্তরাজ্য ভোগ করত। তো এখানে কি বলা হচ্ছে? সাম্রাজ্যবাদের কারণে প্রথম বিশ্বযুদ্ধ বাধে। তো সাম্রাজ্যবাদের ভিতরে কি আছে? আসলে কাঁচামাল আছে। এখন যেহেতু যুক্তরাজ্য শিল্প বিপ্লব হয়েছিল, তোমরা সবাই জানো যে যুক্তরাজ্য প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। তো প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণে তারা অনেক পণ্য উৎপাদন করতে পারতো। তো অল্প সময়ে অনেক পণ্য উৎপাদন করার জন্য তাদের পর্যাপ্ত কাঁচামাল ছিল না। তো তারা তারা যে অধীনস্থ যে কলোনি বা তারা যে সাম্রাজ্য দখল করে রেখেছে, তো সেখান থেকেই তারা সাধারণত কাঁচামাল সংগ্রহ করত। কাঁচামাল সংগ্রহ করার কারণেই তারা হলো সেখান থেকে কাঁচামাল নিয়ে এসে তাদের যে শিল্প বিপ্লব হয়েছে, যে মেশিনগুলো তৈরি হয়েছিল, তো সেগুলোর মাধ্যমে তারা কাঁচামাল নিয়ে এসে সেই পণ্যগুলো তৈরি করতো। তো পণ্যগুলো তৈরি করার জন্য তাদের কলোনি লাগবে। কলোনি লাগবে মানে তাদের উপনিবেশ লাগবে। উপনিবেশের কারণে তারপর আরেকটা শর্ত আছে, বাজার। তো সাধারণত তারা যে শিল্প বিপ্লব যে যন্ত্রগুলো দিয়ে তারা পণ্য তৈরি করবে, তো সেগুলো বিক্রয়ের জন্য তো আলাদা মানে বাজার লাগবে, তাই না? বাজার লাগবে। তো যে তাদের অধীনত যে রাষ্ট্রগুলো আছে বা কলোনিগুলো আছে, যা বা কলোনিগুলো আছে, তো সেইগুলো সেখানে যে বাজারগুলো আছে তারা সেইগুলো সেইখানে বিক্রি করতো। তো সাধারণত দেখা যাচ্ছে যে কাঁচামালের জন্য সাধারণত উপনিবেশ লাগবে বা কলোনি লাগবে। আবার ওই কাঁচামাল পণ্য পরিণত করার পরে যে বিক্রির যোগ্য হওয়ার সময় যে বাজার লাগবে, সেগুলো ওই উপনিবেশই লাগবে। মানে উপনিবেশে যে বাজারগুলো রয়েছে সেগুলো থেকে আবার কাঁচামাল লাগবে। তো ওই বাজারে বিক্রি হওয়া যে অর্থমূল্য, তো অর্থমূল্য বিনিয়োগ করার জন্য আবার উপনিবেশ তৈরি করা লাগবে। আবার উপনিবেশ না ছাড়া তো আসলে অর্থমূল্য বিনিয়োগ করা যাবে না, তাই না? সেজন্য তাহলে সাম্রাজ্যবাদের কারণে সাধারণত যে উপনিবেশগুলো সাধারণত উম ধরো যারা যা 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 যেকোনো দেশ উপনিবেশ রয়েছে, সেগুলো দেশ থেকে কাঁচামাল নিয়ে আসতেছে, সেই দেশের বাজারে বিক্রি করতেছে, আবার সেই দেশেই অর্থ বিনিয়োগ করতেছে। মানে লাভের উপর লাভ বলতেছে। এখন তো সাম্রাজ্যবাদ বলতে সাধারণত ব্রিটেন, ইউকে, না ইউকে আর ব্রিটেন তো একই, হ্যাঁ। ইউকে, তো জার্মানি, পর্তুগিজ, ইতালি, এরাই সাধারণত সাম্রাজ্য দখল করে বেড়াতো। তো তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল কি, যে তারা কত বেশি সাম্রাজ্য হলো আসলে নিজের দখলে রাখতে পারে। সেই জন্য আসলে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা বা যুদ্ধের সমাগম লেগেছিল, হ্যাঁ। তো আরেকটা আছে যে জাতীয়তাবাদ বা উগ্র জাতীয়তাবাদ। তো জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? এই যে প্রথমেই বললাম যে উপনিবেশ আসলে যারা ব্রিটেন, তারপরে ইতালি, ফ্রান্স, তো তারা চাইতো যে আসলে আমাদের উপনিবেশ আরো আরো বাড়াইতে। মানে তারা চাইতো যে আমাদের যে উপনিবেশগুলো আছে তার থেকে আরো আরো বেশি জায়গা দখল করতে, আরো বেশি সাম্রাজ্য, আরো বেশি দেশ দখল করতে। আর উগ্র জাতীয়তাবাদ বলতে বোঝায় যে উপনিবেশ মানে যে দেশগুলো অধীনে মানে উপনিবেশ হয়ে রয়েছে তারা হলো স্বাধীন হতে চাইতো, এটা হলো উগ্র জাতীয়তাবাদ বোঝায়।
তাহলে জাতীয়বাদ বলতে বোঝানো হয়েছে যে নিজেকে জাতীয়তা বলতে বলতে বোঝানো হয়েছে যে ও মানে যে রাষ্ট্রগুলো যারা দখল করতেছে তারা আরো বেশি রাষ্ট্র দখল করবে। মানে তারা তাদের সার্বভৌমত্ব কেড়ে নেবে। আর উগ্র জাতীয়তাবাদ বলতে বোঝানো হয়েছে যে কলোনিগুলো যে মানে যে দেশের অধীনে যে কলোনিগুলো বা উপনিবেশগুলো আছে, তো যে দেশের অধীনে বা যে দেশের উপনিবেশগুলো আছে তারা স্বাধীন হতে চেয়েছিল। মানে তারা স্বাধীন হওয়ার তীব্র আকাঙ্ক্ষাই হলো উগ্র জাতীয়তাবাদ। তো জার্মানির অতীতে আরেকটা কারণ হলো ১ম বিশ্বযুদ্ধ বাধার আরেকটা কারণ হলো জার্মানির অতীতটি। এখানে জার্মানির অতীতটি বলতে বোঝানো হয়েছে যে সাধারণত ইউকে, তারপর ইতালি, ফ্রান্স এদের সাধারণত অনেক অভিনিবেশ ছিল, হ্যাঁ? তো জার্মানির মধ্যে একটা অতৃপ্তি ছিল যে তাদের এত অভিনিবেশ অথচ আমি এত বড় একটা দেশ বা এত শক্তিশালী একটা দেশ হয়ে আমার সেরকম অভিনিবেশ নেই। সেজন্য তার মনে একটা মানে সে তৃপ্তিতে থাকতে পারছিল না। একটু মানুষের যেমন চাহিদার কম হলে তার যেমন তৃপ্তির সমস্যা হয়, সেজন্য জার্মানির এই অভিনিবেশ কম হওয়ার কারণে তার আসলে তৃপ্তির সমস্যাগুলো হচ্ছিল। তো সে আসলে মানে এই কারণে আসলে যুদ্ধের সমাগম তৈরি হচ্ছিল। আরেকটা কি অস্ত্র প্রতিযোগিতা। ইউরোপে মনে করুন যে ১ম বিশ্বযুদ্ধের আগে অনেক অস্ত্র প্রতিযোগিতা মানে অনেক দেশ অস্ত্র করত। মানে কে কার থেকে আসলে শক্তিশালী হতে চায় মানে হবে সেটা নিয়ে আসলে অস্ত্র প্রতিযোগিতা করত। একটা পরিসংখ্যানে দেখা গেছে যে ১ম বিশ্বযুদ্ধের আগে আ জার্মানি আর ইতালি বোধহয় তাদের আয়ের প্রায় ৮০% ব্যয় করতো আসলে সৈন্যদের পেছনে। তাদের সামরিক শক্তির পেছনে তারা আসলে সামরিক শক্তিতে কিভাবে শক্তিশালী হতে পারবে সেসবের পেছনে আসলে ১ম বিশ্বযুদ্ধের আগে অস্ত্র প্রতিযোগিতার জন্য আসলে তারা তাদের সৈন্যদের পেছনে এত অর্থ ব্যয় করত। তো এই হলো এই ৪ টির কারণে হলো আসলে ১ম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। ১ম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় আর সাধারণত আরেকটা কারণ আছে এই যে ১ম বিশ্বযুদ্ধের আগে আসলে ২ টি জোট ছিল, হ্যাঁ? ২ টি জোট ছিল। একটা হলো ট্রিপল অ্যালায়েন্স এটি গঠিত হয় ১৯৮২ সালে। এটি আসলে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি মিলে আ রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেন মিলে গঠিত করে সাধারণত, হ্যাঁ? তো রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন মিলে ট্রিপল অ্যালায়েন্স গঠন করে ১৮৮২ সালে। আর আরেকটা গঠন করে যে ট্রিপল এন্ট্রেন্ট ১৯০৭ সালে গঠিত হয়। কিন্তু ১ম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কিন্তু ১৯১৪ সালে, হ্যাঁ? কিন্তু ট্রিপল অ্যালায়েন্স গঠিত হয় ১৮৮২ সালে আর ট্রিপল এন্ট্রেন্স গঠিত হয় ১৯৬০ সালে। ট্রিপল এন্ট্রেন্স গঠিত করেন জার্মানি, অস্ট্রো-হাঙ্গারি এবং ইতালি এই ৩ টি রাষ্ট্র মিলে। তাহলে বোঝা যাচ্ছে যে ১ম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে যে বড়, বড় রাষ্ট্রগুলো আছে সেটাকে ২ ভাবে বিভক্ত হয়ে যায় সাধারণত, তাই না? ২ ভাবে বিভক্ত হওয়ার কারণে তারা আসলে মানে এক দল আরেক দলের শত্রুভাবাপন্ন হিসেবে আচরণ করা শুরু করে। তো এই ২ টা জোটের কারণে আসলে ১ম বিশ্বযুদ্ধ বড় একটা ভূমিকা পালন করেছিল। ১ম বিশ্বযুদ্ধ ইউরোপকে ২ ভাগে বিভক্ত করেছিল। আরেকটা কারণ কি? ১ম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে এক বিশাল পরিবর্তন আসে। হ্যাঁ, সেটা পরে দেখাচ্ছি। আ তো চলুন দেখে আসি যে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফিয়া কিভাবে মানে কার হাতে মৃত্যুবরণ করেছিল, হ্যাঁ? উম লাভ এই যে একটা রাষ্ট্র আছে না? সার্বিয়া, হ্যাঁ? সার্বিয়ার ব্ল্যাক হেড নামে একটা গুপ্ত সংস্থা আছে, হ্যাঁ? সাধারণত গুপ্ত সংস্থা আছে। সেই গুপ্ত সংস্থার সদস্য ছিল গ্যাব্রিয়েলা প্রিন্সপো। কি? গ্যাব্রিয়েলো প্রিন্সেপ, হ্যাঁ? এই গ্যাব্রিয়েলো প্রিন্সেপ ছিল ব্ল্যাক হ্যান্ড সংস্থার একটা গুপ্ত সংস্থার আসলে সদস্য ছিল। আর এই গ্যাব্রিয়েলো প্রিন্সেপ আসলে এই অস্ট্রেলিয়ার যুবরাজ ফার্ডিনান্ড এবং সোফিয়াকে হত্যা করেছিল। সেজন্য সাধারণত যেহেতু গ্যাব্রিয়েলো প্রিন্সেস আহ, সার্বিয়ার একজন দারিদ্র কৃষক পরিবারের ছেলে গ্যাব্রিয়েলো ফ্রান্সিস ছিলেন। তো সার্বিয়ার নাগরিক হওয়ার কারণে ব্ল্যাক হ্যান্ড এই সার্বিয়ার একটি গুপ্ত সংস্থা, যেহেতু তার সদস্য হওয়ার কারণে অস্ট্রিয়া পুরোপুরি ভাবে দোষ চাপিয়ে দেয় আসলে সার্বিয়াকে। সেজন্যই আসলে এতগুলো শর্ত দেওয়া হয়ে থাকে। তো সাধারণত কি দেখানো হয়, হ্যাঁ? সরি। তো এখানে দেখা যাচ্ছে যে সাধারণত ১ম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ২৮শে জুনে ১৯১৪ সালে ২৮শে জুনে। তো ২৮শে জুনে শুরু হওয়ার কারণে ২৮শে জুনের প্রায় ২৫ দিন পর আমি এর আগে বলেছি, অস্ট্রিয়া হলো সার্বিয়াকে একটি চরমপত্র পেশ করে
যাদের 10 দফা ছিল, হ্যাঁ 10 দফা ছিল। এই 10 দফার 8টি দফা হলো, আমি আগেও বলেছি যে সার্বিয়া পূরণ করে, কিন্তু যে 2টি দফা পূরণ করে না সে হলো, আর 2টি দফা হলো আত্মসমর্পণ করতে বলে। ওই 10টি দফার ভিতরে একটা হলো আত্মসমর্পণ করতে বলে, যে 2টি দফা ছিল তার একটা হলো আত্মসমর্পণ করতে বলে, আর একটা হলো অস্ট্রো-হাঙ্গারির অধীনে, মানে অস্ট্রো-হাঙ্গারির অধীনে তাদের থাকতে বলে। সেজন্য এই 2টি তাদের তৈরি দাবি তারা পূরণ করেছিল না। হ্যাঁ, তো 2টি দাবি তারা পূরণ করেনি। সেই কারণে 28শে জুন হলো অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড এবং সোফিয়ার মৃত্যুর পরে এই সিদ্ধান্ত চুম্বকপত্র দিলই সে 2টি দাবি পূরণ করতে পারল না। সেই জন্য 28শে জুলাই উম, অস্ট্রিয়া আক্রমণ করে বসে সার্বিয়াকে। 28শে জুলাই অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে বসে। তো আফ্রিকাকে এইখানে আক্রমণের কথা বলা হয়েছে যে অস্ট্রো-হাঙ্গারি, অস্ট্রিয়া না তো, প্রথম বিশ্বযুদ্ধে আসলে অস্ট্রিয়া নামে কোনো রাষ্ট্র ছিল না। অস্ট্রো-হাঙ্গারি ছিল। অস্ট্রো-হাঙ্গারি মানে অনেকগুলো জাতিগোষ্ঠী মিলিয়ে আসলে ওই ওইটা গঠন করে, হ্যাঁ। তো প্রথম বিশ্বযুদ্ধে আসলে অস্ট্রো-হাঙ্গারি সর্বপ্রথম 28শে জুলাই সার্বিয়াকে আক্রমণ করে। তো সার্বিয়া তখন রাশিয়াকে হেল্প চায়, তার বন্ধু রাষ্ট্র রাশিয়ার কাছে হেল্প চায়। তো রাশিয়া, হ্যাঁ, প্রথমে এখন মানচিত্র দেখায়, হ্যাঁ মানচিত্র দেখানো হলে বেশি ভালো হবে ভিডিওটা। তো এইখানে হলো কি, এইখানে হলো ইউরোপের মানে এইখানে হলো সার্বিয়া, হ্যাঁ। সার্বিয়া হলো তার বন্ধু রাষ্ট্র রাশিয়ার কাছে হেল্প চায়, হ্যাঁ। রাশিয়ার কাছে হেল্প চাওয়ার কারণে রাশিয়া, এইখানে আবার 2টি কারণ আছে, হ্যাঁ। তো এইখানে আবার 2টি কারণ কি, রাশিয়ার অস্ট্রিয়াতে বাস করতো স্লাভ জাতিগোষ্ঠী, সাধারণত স্লাভ জাতিগোষ্ঠী, তারা অত্যন্ত দারিদ্র ছিল, হ্যাঁ। সাধারণত তারা অত্যন্ত দারিদ্র ছিল। দারিদ্র থাকার কারণে রাশিয়া মনে করতো যদি আসলে আমি সার্বিয়াকে হেল্প করি, আমি অস্ট্রো-হাঙ্গারির হাত থেকে তাদের বাঁচাই, তাহলে সার্বিয়া যুদ্ধের পরে রাশিয়াতে যোগদান করবে, আর তারা স্বাধীন রাষ্ট্র গঠন করে রাশিয়ার সাথে সংযুক্ত হবে। সেই জন্য এই হেল্প পাওয়ার জন্য, মানে এইটা করার জন্য আসলে হলো রাশিয়া রাশিয়ার কাছে হেল্প চাইলে রাশিয়া আক্রমণ করে বসে হলো অস্ট্রো-হাঙ্গারিকে। এখানে আসলে সব মিল হলো অস্ট্রো-হাঙ্গারি ছিল, হ্যাঁ। তো রাশিয়া আক্রমণ করে বসে অস্ট্রো-হাঙ্গারিকে আক্রমণ করে বসলে অস্ট্রিয়া আবার হেল্প চায় তার বন্ধু রাষ্ট্র জার্মানির কাছে, হ্যাঁ। জার্মানি তখন আবার রাশিয়াকে আক্রমণ করে বসে, যে এখানে আছে। তো জার্মানি আবার ফ্রান্সকে আক্রমণ করে বসে, হ্যাঁ। তো জার্মানি ফ্রান্সকে আক্রমণ করলে, সরি, জার্মানি যেহেতু অস্ট্রিয়া হলো কি, মানে সার্বিয়া হলো রাশিয়াকে হেল্প চাওয়ার কারণে রাশিয়া অস্ট্রিয়াকে আক্রমণ করে। তো অস্ট্রিয়া তার বন্ধু রাষ্ট্র জার্মানির কাছে আবার সাধারণত হেল্প চায়। তো জার্মানি আবার প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। জার্মানি অ্যাটাক করে বসে রাশিয়াকে। তো রাশিয়াকে অ্যাটাক করে বসানোর পর ফ্রান্স আবার, মানে রাশিয়া ফ্রান্স আবার জার্মানিকে অ্যাটাক করে বসে, হ্যাঁ। তো জার্মানিকে অ্যাটাক করে বসলে তো জার্মানি ভাবলো যে আমি দুই দিক থেকে, এদিক থেকে ফ্রান্স আক্রমণ করতেছে জার্মানিরে, আর এদিক থেকে রাশিয়া থেকে জার্মানি আক্রমণ রাশিয়া থেকে হলো, মানে ফ্রান্স হলো জার্মানি এদিক থেকে আক্রমণ করতেছে, আর রাশিয়া হলো জার্মানিকে এদিক থেকে আক্রমণ করতেছে, হ্যাঁ। তো যেহেতু 2 দিক থেকে আক্রমণ করতেছে, তো জার্মানি ভাবলো যে আমি 2 দিকে তাদের সামলাবো না। তো আমি রাশিয়াকে ছেড়ে দিলাম, আমি আগে ফ্রান্সকে দেখে নিই। তো ফ্রান্সকে দেখে নিই, তো ফ্রান্স আর জার্মানির মাঝে ছোট্ট একটা রাষ্ট্র হলো বেলজিয়াম রাষ্ট্র। তো জার্মানি ভাবলো যে আমি যদি বেলজিয়াম রাষ্ট্রকে দখল করতে পারি, তো ফ্রান্সকে আমি আসলে প্রতিহত করতে পারবো বা দখল করতে পারবো। তো প্রতিহত করতে পারবো বা দখল করতে পারবো। তো যেহেতু বেলজিয়ামকে আক্রমণ করে, তো এখানেও একটা কথা আছে। এখানে একটা মূল বড় একটা কথা হলো বেলজিয়ামের সাথে, এই যে বেলজিয়াম আছে, হ্যাঁ, এই জার্মানি তো বেলজিয়ামকে আক্রমণ করলো। তো বেলজিয়ামের সাথে যুক্তরাজ্য বা ইউকে যাই বলো না কেন, যুক্তরাজ্যের একটা চুক্তি ছিল লন্ডন ট্রিটি, হ্যাঁ। এটা আসলে লন্ডনে হয়েছিল, আসলে লন্ডনে ট্রিটি নামে একটি স্থানে হয়েছিল বলে এই চুক্তির নাম হলো লন্ডন ট্রিটি। এটি সাধারণত 1839 সালে হয়েছিল। যে চুক্তিটা এমন ছিল যে বেলজিয়ামের উপর যদি কোনো দেশ আক্রমণ করে, তাহলে মানে বেলজিয়ামের উপর যদি কোনো দেশ আক্রমণ করে, তাহলে ইউকে বা যুক্তরাজ্য হলো ওই বেলজিয়ামকে সহযোগিতা করবে। তো যেহেতু 1839 সালে এই চুক্তিটা হয়েছিল, তো
এ, লন্ডন ট্রিটি নামে এই চুক্তি হয়েছিল। তো জার্মানি যখন বেলজিয়ামকে আক্রমণ করে বসে, তো ওই চুক্তির ক্ষেত্রে, ওই চুক্তির মাধ্যমে সাধারণত যুক্তরাজ্য হলো প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে জার্মানির বিপক্ষে। হ্যাঁ, তো এতক্ষণ পর্যন্ত কিন্তু যুক্তরাষ্ট্র কোনো কথা বলে নাই, কোনো দেখায় নাই। যুক্তরাষ্ট্র এই প্রথম বিশ্বযুদ্ধে প্রথম অনেক লাভবান হয়েছে। কিভাবে? আসলে আসলে আমি যতদূর জানি, প্রথম বিশ্বযুদ্ধের আগে সাধারণত আহ, কি বলে ওইটারে, প্রথম বিশ্বযুদ্ধের আগে সাধারণত যুক্তরাষ্ট্র যেটি বা আমেরিকা বলি যাকে, যুক্তরাষ্ট্র যেটি বা আমেরিকা বলে যাকে, সাধারণত অনেক দারিদ্র একটি দেশ ছিল। হ্যাঁ, আমি ভালো করে দেখাতে পারছি না, যদিও মানচিত্রটা অনেক ছোট। এই দেশটা ছিল অনেক ছোট। হ্যাঁ, ছোট ছোট না, মানে দারিদ্রপূর্ণ দেশ ছিল, মানে অনেক দারিদ্র ছিল দেশটা। হ্যাঁ, তো এই দারিদ্রপূর্ণ দেশ প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে হওয়ার কারণে সে দুই দিকেই আসলে সহযোগিতা লাভ করতো। প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার কারণে সে সাধারণত মানে একটা বিশ্বযুদ্ধে সাধারণত অনেক অস্ত্র লাগে, অনেক গোলাবারুদ লাগে, অনেক অনেক কিছু লাগে। হ্যাঁ, তো এই যুক্তরাষ্ট্র কি করছে? যুক্তরাষ্ট্র করছে কি, এদিকে মানে সাধারণত কি বোঝায়, জার্মানি, অস্ট্রো-হাঙ্গারি আর ইতালি হলো প্রথম বিশ্বযুদ্ধে এক ছিল। হ্যাঁ, তো তারা সাধারণত কি করতো, তাদের নাম মানে ইতিহাস দিয়েছে, তাদের নাম হলো অক্ষশক্তি। হ্যাঁ, অক্ষশক্তি। আর আর এটা হলো যে বাকিগুলো আছে, যেমন অক্ষশক্তি। তো দুই সাধারণত যুক্তরাষ্ট্র হলো দুই দলের কাছেই আসলে সাধারণত অস্ত্র বিক্রি করতো। তো এখানে একটা কারণ আছে কি, যে ধরো আর জার্মানি আর যুক্তরাষ্ট্র, এরা সাধারণত যুদ্ধে লিপ্ত হয়। হ্যাঁ, যুদ্ধে লিপ্ত হওয়ার কারণে সাধারণত জার্মানি আবার একটা বিশেষ গুণ কি, তারা নৌশক্তিতে অনেক বেশি পারদর্শী ছিল, বা অনেক বেশি পারদর্শী ছিল। হ্যাঁ, তো পারদর্শী থাকার কারণে তারা নৌশক্তিতে অনেক বেশি পারদর্শী থাকার কারণে আসলে উম, যুক্তরাষ্ট্রের, তো কি বলি, ইউএসএ বা যুক্তরাষ্ট্র বা আমেরিকা যেটাই বলুন না কেন, তো এখানে হলো তারা যোগদান করেছিল সাধারণত আনুমানিক আনুমানিক 1917 সালে। হ্যাঁ, 1917 সালে, বা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কিন্তু 1914 সালে। তাহলে তারা এই দীর্ঘ সময়টা আসলে দুই দুই পক্ষের কাছে অস্ত্র বিক্রি করে অনেক লাভবান হয়েছিল। আসলে সেই জন্যই বলে প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকা সাধারণত একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হয়। তো প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের কারণ হলো সাধারণত উম, জার্মানি সাধারণত নৌশক্তিতে অনেক বেশি ছিল, মানে অনেক বেশি শক্তিশালী ছিল। তো জার্মানি, মানে বললাম না এর আগে যে জার্মানি এবং ইউকে, ইউকে মানে হলো যুক্তরাষ্ট্র। সাধারণত জার্মানি ছিল সাবমেরিন, আর ইউকে ছিল যুদ্ধজাহাজ। তারা একে অপরকে অ্যাটাক করতো, মানে মানে নৌপথের যুদ্ধ বলে যাকে, মানে নৌপথের যুদ্ধ করতো আসলে। তো একটা কারণ কি, এর মধ্যে একটা কারণ ঘটেছে কি, ইউএসএ, আমি তো বলেছি ইউএসএ হলো দুই পক্ষের কাছে অস্ত্র বিক্রি করতো। তো জার্মানির যে ইউবোট আছে, তো ইউএসএ যখন জার্মানির বিপক্ষ দলের কাছে যখন অস্ত্রগুলো বিক্রি করতো, তখন সেগুলোকে প্রতিহত করতো, মানে সেগুলোকে ওই সাবমেরিনের মাধ্যমে তলিয়ে দিত, ওই মহাসাগর, যে আটলান্টিক মহাসাগর আছে, ওই মহাসাগরে তলিয়ে দিত। হ্যাঁ, তো এই কারণে আসলে যুক্তরাষ্ট্র অনেক ক্ষিপ্ত ছিল, জার্মানির উপর অনেক ক্ষিপ্ত ছিল। ক্ষিপ্ত থাকার কারণে সাধারণত এই ক্ষিপ্ত থাকার কারণে তারা সাধারণত প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেনি। তো প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করার ইউএসএ বা যুক্তরাজ্যের কারণ হলো সাধারণত তাদের একটা তাদের একটা জাহাজ ছিল, তার নাম হলো লুসিতানিয়া। এই যে লুসিতানিয়া লুসিতানিয়া নামে একটি জাহাজ হলো আটলান্টিক মহাসাগর থেকে, মানে তাদের দেশ থেকে, যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দিকে আসতেছিল। হ্যাঁ, তো এটা হলো যাত্রীবাহী জাহাজ, এটা কোনো অস্ত্র ছিল না, এটাই। কিন্তু জার্মানি ইউবোট, মানে আমি বলতে চাচ্ছি যে যে তাদের যে নৌশক্তিতে যে শক্তিশালী যে ইউবোট গুলা, সেগুলোর মাধ্যমে সে, মানে তাদের ইউএস এর অস্ত্রবহুল যে জাহাজগুলো তলিয়ে দিয়েছিল। তো লুসিতানিয়া নামে একটি জাহাজ, মানে যাত্রীবাহী জাহাজ, মানে মানুষ যেগুলোতে চলাচল করে, তো সেগুলো একটি জাহাজ হলো তারা তলিয়ে দিয়েছিল। হ্যাঁ, সে তলিয়ে দেওয়ার কারণে আটলান্টিক মহাসাগরে যেহেতু তলিয়ে গিয়েছিল, তো সেই জাহাজে 1153 জন মানুষ মারা গিয়েছিল।
এই ১১৫৩ জন মানুষের ভিতর ১২৮ জন মানুষ ছিল যুক্তরাষ্ট্রের। তো এই কারণে হলো সে অনেক ক্ষিপ্ত হয়ে যায়। জার্মানির উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায়, মানে কি বলে, মানে অনেক শত্রুভাবাপন্ন হয়ে যায় আসল কথা বলতে গেলে। তো এখানে আরেকটি ঘটনা ঘটেছে কিভাবে, যে জার্মানি ৭ই মে ১৯১৫ সালে, হ্যাঁ ১৯১৫ সালে যুক্তরাষ্ট্রের নিচে একটি দেশ যে মেক্সিকো আছে, ওই মেক্সিকো একটি চিঠি প্রেরণ করে, হ্যাঁ, যে তুমি মেক্সিকোকে বলে যে তুমি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করো, আমরা তোমার সাথে আছি। তো ওই মেক্সিকোর কাছে ওই চিঠিটা যাওয়ার আগে আগে যুক্তরাষ্ট্রের কাছে কিভাবে যেন চলে যায়, হ্যাঁ, যেভাবে হোক পাইছে যুক্তরাষ্ট্ররা। তো যুক্তরাষ্ট্র ভাবে কি, আমাদের আমাদের মানে আমাদের যাত্রীবাহী জাহাজ তলিয়ে দিয়েছে, আবার আমাদেরই আক্রমণ করতে বলে, ব্যাপারটা অনেক মানে ইজনক, হ্যাঁ। তো তখন মানে এইগুলো ভেবে যে আমাদের নিচের একটা রাষ্ট্র, আমাদের পাশের একটা রাষ্ট্র আমাদের আক্রমণ করার জন্য তাকে উদ্বুদ্ধ করছে, আবার বলতেছে আমরা তোমার পাশে আছি। তো ক্ষিপ্ততা হয়ে সাধারণত ১৯১৭ সালে জার্মানি মেক্সিকো থেকে উনি সাধারণত ১১৫৩/১২৮, এটা হলো সাধারণত চিঠির নাম্বার ছিল। তো উম, জার্মানি আসলে মেক্সিকোকে এই চিঠিটা দেয়। তো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তখন হলো জার্মানির বিপক্ষে, মানে জার্মানিকে বিপক্ষে হলো সাধারণত যুদ্ধ অবস্থান নেয়। তো এখানে আরেকটা কারণ হলো ইউএসএ সাধারণত আমি যতদূর জানি ৬ এপ্রিল ১৯১৭ সালে সাধারণত প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। তো অংশগ্রহণ করে এইখানে বলতে গেলে এত প্রথম বিশ্বযুদ্ধের এত বড় একটা ঘটনা পরও একটা বড় শক্তিশালী রাজ্য কিন্তু, যেমন ইরাক, ইরান, তুরস্ক, এইগুলো মিলে যে অটোমান সাম্রাজ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের আগে, তো এই অংশটা সাধারণত একাই ছিল, মানে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেই নেই বললেই চলে, হ্যাঁ। তো এখানে একটা কাহিনী আছে যে যুক্তরাষ্ট্র না, তো অটোমান সাম্রাজ্য এখন যেটা ইরাক, তুরস্ক বা অন্য সব দেশ মিলে গঠন করেছে। তো আগে সেটা ১৯১৪ সালের আগে সেটা হলো অটোমান সাম্রাজ্য নামে পরিচিত ছিল। তো অটোমান সাম্রাজ্যের সাথে হলো সাধারণত রাশিয়ার একটা ৭০০ বছরের একটা দ্বন্দ্ব বা একটা মানে দ্বন্দ্ব ছিল, হ্যাঁ, ৭০০ বছরের একটা দ্বন্দ্ব ছিল। তো ৭০০ বছরের দ্বন্দ্ব থাকার কারণে অটোমান সাম্রাজ্য অ্যাটাক করে বসে রাশিয়াকে। তো সাধারণত প্রথম বিশ্বযুদ্ধে সাধারণত ৫১টি দেশ অংশগ্রহণ করে। ৫১টি দেশ অংশগ্রহণ করার কারণে সাধারণত এখানে আরেকটা কারণ আছে কি, যে রাশিয়া অটোমান সাম্রাজ্য যখন রাশিয়াকে আক্রমণ করে, তখন সাধারণত এদিক থেকে জার্মানি আক্রমণ করতেছে, রাশিয়া আক্রমণ করতেছে, তো তাদের অনেক সৈন্যরা প্রতিহত হয় বা মারা যায়। মারা যাওয়ার কারণে মানে তাদের অনেক ক্ষতিসাধিত হয়। তখন ১৯১৭ সালে লেনিন নামের একজন লোক রাশিয়ার দায়িত্বভার গ্রহণ করে। তো লেনিন ছিল অনেক একজন মানে প্রথমে ছিল অনেক একজন সমাজতান্ত্রিক লোক। তারা সমাজতন্ত্র গঠন করে ১৯১৭ সালে তারা বলে যে, "না, আমরা যুদ্ধ করব না। আমরা আমাদের মতো। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা আমাদের মধ্যে থাকবো। আমরা আর যুদ্ধে জড়াবো না।" এরকম কিছু, হ্যাঁ? এরকম কিছু থাকে। তো লেনিন এসে বলশয় বিপ্লব নামে একটি সমাজতান্ত্রিক বিপ্লব গঠন করে ১৯১৭ সালে। তারা সে সমাজতন্ত্র গঠন করে রাশিয়াতে। তো তো তারা প্রথম বিশ্বযুদ্ধ ত্যাগ করে সাধারণত ১৯১৭ সালে, হ্যাঁ? তো ১৯১৭ সালে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে বেরিয়ে যায়। তো আসলে প্রথম বিশ্বযুদ্ধের এই ছিল আসলে কারণগুলো। কারণগুলো আছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে আসলে ইউরোপের মানচিত্রে অনেক বড় একটা পরিবর্তন আছে, হ্যাঁ? তো আমি এরপরে দেখাচ্ছি যে কি প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে শেষ হয়েছিল? আবার কিভাবেই বা উম আরেকটা কথা কি, প্রথম বিশ্বযুদ্ধে এত ভয়াবহ হয়েছিল যে ১,৭৫,০০,০০০ মানুষ মারা গিয়েছে এই প্রথম বিশ্বযুদ্ধে। তাহলে কি ভয়াবহ বুঝতে পারছো তোমরা? ১,৭৫,০০,০০০ আর প্রথম বিশ্বযুদ্ধে স্থায়ী ছিল হলো ৪ বছর ৩ মাস ১৪ দিন মতো। একটা বড় সময় ধরে প্রথম বিশ্বযুদ্ধ আসলে ঘটেছিল ইউরোপ জুড়ে। ইউরোপে আসলে মূল ভূখণ্ডে আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। একটি দেশ আরেকটি দেশকে আক্রমণ করেছিল। আরেকটি মানে একে অপরকে আক্রমণ করার জন্য প্রতিটি দেশে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল। হ্যাঁ? তো আমি দেখে সাধারণত প্রথম বিশ্বযুদ্ধে সাধারণত যেভাবে শেষ হয়েছিল, তো ৩ টি চুক্তি ছিল, হ্যাঁ? ৩ টি চুক্তির মাধ্যমে আসলে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। দেখা যায়? আসলে সেরকম অতটা দেখা যায় না যদিও। তো আমি বলতেছি তোমরা শোনো, হ্যাঁ? তো প্রথম বিশ্বযুদ্ধ সাধারণত ২য় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। ৩ টা চুক্তি হয়েছিল সাধারণত ২য় ভার্সাই চুক্তি হয়েছিল ১৯১৯ সালে। ১৯১৯ সালে জার্মানি
শাস্তি দেওয়া হয়েছিল। মানে প্রথম বিশ্বযুদ্ধে যে মানে ভার্সাই চুক্তির মাধ্যমে আসলে জার্মানির শাস্তির ব্যবস্থা করা হয়েছিল এরকম আরকি। জার্মানির শাস্তির ব্যবস্থা, আর্থিক ক্ষতিপূরণ, মানে প্রথম বিশ্বযুদ্ধে যে পরিমাণ ক্ষতিপূরণ হয়েছিল তার একটা বিশাল অঙ্কের ক্ষতিপূরণ আসলে জার্মানির কাছ থেকে নেওয়া হয়েছিল। এটা আসলে একটা অনেক বড় একটা অর্থ নেয়ার কারণে সাধারণত জার্মানির মানুষগুলো আসলে অনেকদিন পর্যন্ত সেগুলো আসলে ভোগান্তিতে পড়ে। আ আরেকটা ছিল হলো জায়গা দখল। আসলে জার্মানি যখন ১ম বিশ্বযুদ্ধ শেষ হয়, তখন জার্মানি সাধারণত একেবারে মূল ভূখণ্ড ভাগ করে ফেলে। মানে ২ ভূখণ্ড ভাগ করে ফেলে। একটার নেয় হলো রাশিয়া, আরেকটার এদিকে নেয় হলো আমেরিকা, বা এদিকে যে ইগুলো ছিল যুক্তরাজ্য বা ফ্রান্স, এগুলো আসলে সাধারণত মানে জার্মানি একেবারে ভাগ করে ফেলে। সাধারণত জার্মানির সাথে একটা মানে কি বলবো? একটা খারাপ কিছুই বোঝায়, হ্যাঁ? আসলে এটা করা ঠিক হয়নি। খুবই এটা করা ঠিক হয়নি। আর জার্মানির সেনাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় যে তারা ১০,০০০ এর বেশি সেনাবাহিনী রাখতে পারবে না। ১০,০০০ এর বেশি একটা সেনাবাহিনীও রাখতে পারবে না। তো আরেকটা ছিল হলো সেন্ট জার্মেইন চুক্তি। অস্ট্রো-হাঙ্গারির পতন। আসলে ১ম বিশ্বযুদ্ধ, আমি তো বলছি যে ১ম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালে। ১৯১৪ সালে যে অস্ট্রো-হাঙ্গারি নামে একটা বড় একটা রাজ্য ছিল, তো ওইটা আসলে পতন ঘটে। ওইটা ১৯১৯ সালে পতন ঘটে। ১ম বিশ্বযুদ্ধের পরে ১৯১৯ সালে অস্ট্রো-হাঙ্গারির পতন ঘটে। তো অস্ট্রো-হাঙ্গারির পতন ঘটার পরে সাধারণত অস্ট্রো-হাঙ্গারি নিয়ে ৪ টি রাষ্ট্র তৈরি হয়। ৪ টি রাষ্ট্র। তো কি রাষ্ট্র তৈরি হয়? স্লোভাকিয়া, হাঙ্গারি, যোভোকিয়া স্লোভাকিয়া এবং রোমানিয়া, এই ৪ টি রাষ্ট্র তৈরি হয়। ৪ টি রাষ্ট্র, অস্ট্রো-হাঙ্গারি ভেঙে ৪ টি রাষ্ট্র তৈরি হয়। তো হলো আরেকটা চুক্তি হলো সেভাস্ট চুক্তি, হ্যাঁ? এটা হলো অটোমানের পতন। অটোমান সাম্রাজ্য তো বলছি যে ইরান, ইরাক, তুরস্ক এগুলো নিয়ে আসলে ১৯১৪ সালে আবার ১ম বিশ্বযুদ্ধ হয়েছিল। তো ১ম বিশ্বযুদ্ধে সাধারণত অটোমান সাম্রাজ্যগুলো ভেঙে যায়। অটোমান সাম্রাজ্য ভেঙে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। অটোমান সাম্রাজ্য ভেঙে রাষ্ট্র গঠিত হয়, তুরস্ক রাষ্ট্র গঠিত হয়, গ্রিস রাষ্ট্র গঠিত হয়, সিরিয়া এবং লেবানন রাষ্ট্র গঠিত হয়, যেগুলোর আসলে আমি তো বলছি যে ১ম বিশ্বযুদ্ধে জায়গা দখল করে যাদের সিরিয়া এবং লেবাননের দায়িত্ব নেয় হলো ফ্রান্স, হ্যাঁ? আর হলো ইরাক এবং ফিলিস্তিনের দায়িত্ব নেয় হলো ব্রিটেন। তো নতুন ৪ টি রাষ্ট্র, রাশিয়া আবার যে বললাম যে সমাজতন্ত্র গঠন করলো, রাশিয়া ৪ টি রাষ্ট্র সাধারণত ৪ টি রাষ্ট্র উদ্ভব হয়েছিল। একটি হলো ফিনল্যান্ড, ওস্তেনিয়া, লিথুয়ানিয়া এবং লটিভিয়া। এই ৪ টি রাষ্ট্র উদ্ভব হয়েছিল। ১ম বিশ্বযুদ্ধে ১,৭৫,০০,০০০ মানুষ মারা যায়। ১ম বিশ্বযুদ্ধে মানে ২য় বিশ্বযুদ্ধ, পৃথিবীতে মোট ২টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে। একটা হলো ১৯১৪ সালে ২৮শে জুলাই থেকে ১৯১৮ সালের ১১ই নভেম্বর, মেবি নভেম্বরই, ৪ বছর ৩ মাস ১৪ দিন পর্যন্ত ১ম বিশ্বযুদ্ধ স্থায়িত্ব ছিল। আরেকটা ২য় বিশ্বযুদ্ধ ছিল হলো ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত। একই সেপ্টেম্বর ১৯৩৯ থেকে ২ সেপ্টেম্বর ১৯৪৫ সাল পর্যন্ত সাধারণত ২য় বিশ্বযুদ্ধ ছিল। হ্যাঁ? তো একটা কথা কি, এখানে একটা কথা যে এতগুলো চুক্তি হয়েছিল ১ম বিশ্বযুদ্ধের পরে, তবুও ২য় বিশ্বযুদ্ধ কেন ২০ বছর পরে ২য় বিশ্বযুদ্ধ বাঁধতে হলো? আসলে ১ম বিশ্বযুদ্ধের পরে যে যে হেরে গিয়েছিল যে রাষ্ট্রগুলো, তাদের সাথে যে অন্যায় করা হয়েছে, সেই ফলশ্রুতিতে আসলে ২য় বিশ্বযুদ্ধ বেঁধেছিল। সেজন্যই মানুষ বলে, বড় ঐতিহাসিকবিদরা বলে ১ম বিশ্বযুদ্ধের পরে ১ম বিশ্বযুদ্ধেই ছিল ২য় বিশ্বযুদ্ধের বীজ বপন করা ছিল, হ্যাঁ? ২য় বিশ্বযুদ্ধের বীজ বপন করা ছিল ১ম বিশ্বযুদ্ধে। ৪ বছর ৩ মাস ১৪ দিন স্থায়ী ছিল। তো এই হলো ১ম বিশ্বযুদ্ধের সংক্ষিপ্ত কিছু আলোচনা। মানে এই হলো মূল কনসেপ্ট। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।